একজন একদম সাধারণ ঝাড়ুদার মারা যাওয়ার সময় তার অ্যাকাউন্টে $8 মিলিয়ন, আর ঠিক তার উল্টো দিকে একজন হার্ভার্ড শিক্ষিত ফাইন্যান্স এক্সিকিউটিভ যিনি কিনা দেউলিয়া হয়ে গেলেন। ভাবা যায় এটা কিভাবেই সম্ভব? আজকের এই আলোচনাতে আমরা টাকার পেছনের সেই গোপন মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করব, যা আমাদের চিন্তার জগৎটাকে হয়তো পুরোপুরি বদলে দেবে। চলুন দুটো মানুষের সাথে পরিচয় করিয়ে দিই। একদিকে আছেন রোনাল্ড রিড, মানে যিনি জীবনের বেশিরভাগ সময় একটা গ্যাস স্টেশনে কাজ করেছেন, ফ্লোর পরিষ্কার করেছেন। আর অন্যদিকে রিচার্ড ফাসকন, একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট, ফিন্যান্স ইন্ডাস্ট্রির একজন নামকরা কর্মকর্তা। আচ্ছা, শুধু কাগজ কলমের হিসেবে কার সফল হওয়ার কথা বলুন তো? কিন্তু দেখুন, বাস্তবতাটা হলো একেবারে উল্টো। 2014 সালে যখন রোনাল্ড রিড মারা যান, তখন তার অ্যাকাউন্টে পাওয়া যায় প্রায় $8 মিলিয়ন, আর সেই টাকাটা তিনি স্থানীয় হাসপাতাল আর লাইব্রেরিকে দান করে যান। আর অন্যদিকে 2008 সালের যে অর্থনৈতিক সংকট হয়েছিল, সেই সময়েই রিচার্ড ফাসকন দেউলিয়া হয়ে যান। ব্যাপারটা কেমন যেন অবিশ্বাস্য লাগছে, তাই না? মানে একজনের কোনো প্রথাগত আর্থিক শিক্ষাই নেই, আর অন্যজন এই বিষয়েরই একজন বিশেষজ্ঞ। তাহলে এমনটা হলো কি করে? এই কি করের মধ্যেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে। আর এই রহস্যের সমাধানটাই হল টাকার মনোবিজ্ঞান। চলুন এই অবিশ্বাস্য কিন্তু সত্যি গল্পের পেছনের কারণটা একটু গভীরে গিয়ে দেখি। দেখুন, আমরা বেশিরভাগ সময়ই টাকা পয়সার ব্যাপারটাকে কিভাবে ভাবি, খুব কঠিন অঙ্কের মতো, তাই না? অনেক ফর্মুলা, ক্যালকুলেশন, ডেটা, এসব। কিন্তু লেখক মর্গান হাউসেল বলছেন এটা আসলে গণিতের মতো কোনো হার্ড সায়েন্স না, এটা বরং একটা সফট স্কিল। মানে কি? মানে হলো এটা পুরোটাই আমাদের আচরণ, আমাদের আবেগ আর আমাদের অভ্যাসের খেলা। এই স্লাইডের কথাটা খুব মন দিয়ে খেয়াল করুন। আর্থিক সাফল্য বুদ্ধিমত্তার ওপর ততটা নির্ভর করে না যতটা আচরণের ওপর করে। রোনাল্ড রিডের গল্পটা কিন্তু ঠিক এই কথাটাই প্রমাণ করে দেয়। তার যে ধৈর্য আর নিয়মিত টাকা জমানোর অভ্যাস, সেটাই তাকে সফল করেছে, কোনো বড়সড় ডিগ্রি নয়। আচ্ছা, এবার চলুন আরেকটা খুব জরুরি বিষয়ে আসি। ধনী দেখানো আর প্রকৃত সম্পদশালী হওয়ার মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? ধরুন, যখন আমরা দেখি কেউ একটা খুব দামি গাড়ি কিনছে, আমাদের মাথায় কি আসে? বাহ, লোকটা কি ধনী। কিন্তু আসল সত্যিটা হলো ওই গাড়িটা কেনার সাথে সাথেই ওই টাকাটা কিন্তু তার অ্যাকাউন্ট থেকে চলে গেল। মানে তার সম্পদ আসলে কমে গেল, বাড়েনি। আর ঠিক এখানে মর্গান হাউসেলের সবচেয়ে শক্তিশালী আইডিয়াটা চলে আসে। তিনি বলছেন সম্পদ হলো সেটা যা চোখে দেখা যায় না। মানে যা কিছু আমরা দেখতে পাই বা যা দেখানো হয় তা আসলে খরচ, সম্পদ নয়। তাহলে প্রশ্ন হলো, আসল সম্পদটা কি? আসল সম্পদ হলো সেই গাড়িটা যা হয়তো কেনা হয়নি, সেই দামি হীরা যা পরা হয়নি। আসল সম্পদ তো হলো সেই জমানো এবং বিনিয়োগ করা টাকাটা, যা ভবিষ্যতের জন্য স্বাধীনতা আর অনেক নতুন সুযোগের দরজা খুলে দেয়। সম্পদের যে চূড়ান্ত লক্ষ্য, সেটা কিন্তু শুধুই বিলাসিতা নয়, এর চেয়েও অনেক মূল্যবান কিছু একটা আছে। চলুন দেখি সেটা কি। টাকা দিয়ে কেনা যায় এমন সবচেয়ে মূল্যবান জিনিসটা কি জানেন? সেটা হলো নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ। জীবনকে নিজের শর্তে চালাতে পারার যে ক্ষমতা, সেটাই তো আসল স্বাধীনতা। ব্যাপারটা কিন্তু খুব সহজ। যখন টাকা জমানো হয়, তখন আসলে নিজের সময়ের উপর নিয়ন্ত্রণ পাওয়া যায়। আর যখন সময়ের উপর নিয়ন্ত্রণ চলে আসে, তখনই তো নিজের মতো করে জীবনটা যাপন করা সম্ভব। ভাবুন তো, যে কাজটা করতে একদমই ভালো লাগছে না, সেটা ছেড়ে দেওয়ার সাহস, সেই সাহসটা কিন্তু এই জমানো টাকাই আমাদের দেয়। তো এখন প্রশ্ন হলো, এই মানসিকতার নীতিগুলোকে আমরা বাস্তবে কাজে লাগাবো কিভাবে? চলুন এর পথে যে সবচেয়ে বড় বাধাটা আছে, সেটা নিয়ে কথা বলি। এই কথাটা কি খুব পরিচিত লাগছে? আর একটু আয় বাড়ুক, তারপর জমানো শুরু করব। টাকা না জমানোর জন্য এটা বোধহয় আমাদের সবারই সবচেয়ে কমন একটা অজুহাত। কিন্তু বিশ্বাস করুন, এটা একটা মারাত্মক ভুল ধারণা। এই মানসিকতাই কিন্তু আমাদের আর্থিক স্বাধীনতার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। দেখুন, টাকা জমানোটা কিন্তু আয়ের ওপর নির্ভর করে না,
এটা পুরোপুরি একটা আচরণ, একটা অভ্যাস। যে মানুষটা 10,000 টাকা থেকে 500 টাকা জমাতে পারে না, সে সম্ভবত 1 লাখ টাকা আয় করেও জমাতে পারবে না। কেন? কারণ অভ্যাসটাই তো তার তৈরি হয়নি। তাই সবসময় মনে রাখতে হবে, আমাদের আচরণ আমাদের বেতন বা বুদ্ধির চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাহলে আমাদের শেষ প্রশ্নটা হলো, সম্পদ গড়ার জন্য কোনটা বেশি জরুরি, আয় বাড়ানো নাকি সঠিক অভ্যাস তৈরি করা? আমার মনে হয় এই পুরো বিশ্লেষণের পর উত্তরটা এখন আমাদের সবার কাছে একদম পরিষ্কার, কারণ দিন শেষে আমাদের আচরণই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।